আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফুজার ইসলাম ফাহিম। আজকে আমরা লং ব্যাচ ফর এমআরসিএস পার্ট এ সেপ্টেম্বর 2026 সেশনের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে এমআরসিএস টিমের কোঅর্ডিনেটর এবং আমাদের সম্মানিত গেস্ট এবং স্পিকাররা সবাই সমবেত হয়েছেন। আপনারা কিভাবে এই 6 মাস প্রায় আপনাদের প্রিপারেশনটাকে আগিয়ে নিয়ে যাবেন এবং আপনারা আপনাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য এমআরসিএস পার্ট এ সেটা আপনারা পূরণ করতে পারবেন। আমাদের সাথে আছেন আমাদের জেনেসিসের সম্মানিত মেন্টর জনাব ডাক্তার জারিন তাসরিম রাকা, এফসিপিএস বিসিএস হেলথ, এফসিপিএস পার্ট 1, এমআরসিএস পার্ট এ ইউকে এবং বর্তমানে এমএস রেসিডেন্ট হিসেবে আছেন কোলোরেক্টাল সার্জারি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। আমি আহ, আমি ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে অনুরোধ করছি আমাদের আসন্ন ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই লং ব্যাচ সম্পর্কে কিছু বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফাহিম ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো নিশ্চয়ই? আমি জি ডক্টর আপু, শুনতে নারিন পাচ্ছি তাসনিম আমরা। ঢাকা, এমএস ফেজে রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে আছি সিএমএস বর্তমানে। আজকে আজকে আমাদের হচ্ছে এমআরসিএস পার্টির লং ব্যাচ সেপ্টেম্বর 2026 ডায়েটের ওরিয়েন্টেশন। আমরা আজকে হচ্ছে কথা বলবো মূলত এই প্রায় 7 থেকে 8 মাসের একটা জার্নি আপনারা আমাদের সাথে শুরু করবেন। এই জার্নিতে আসলে আপনারা প্রিপারেশনটা কিভাবে নেবেন বা কিভাবে আপনি আগাতে পারবেন সেটা সম্পর্কে আজকে আমি একটু ব্রিফলি আপনাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করব। আর এমআরসিএস এর জার্নিটা আসলে আপনারা সবাই জানেন যে হচ্ছে এটা আমাদের মানে ইন্টারন্যাশনাল ডিগ্রির ফার্স্ট স্টেপ। আপনি এমআরসিএস টা অ্যাচিভ করতে পারলে এরপরে আপনার জন্য হচ্ছে বাইরে কাজ করার সুযোগ যেমন বাড়বে, তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ডিগ্রি নেওয়ার একটা সুযোগ বাড়বে। এমআরসিএস টা আমাদের হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জন ফ্রম গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড, ওনাদের কাছ থেকে আমাদের আসলে অ্যাওয়ার্ড করা হয় এই ডিগ্রিটা। এটা একটা ডিপ্লোমা। এটা হচ্ছে রয়্যাল কলেজ অফ, 4টা রয়্যাল কলেজের আন্ডারে আসলে টোটাল আমাদের ডিগ্রিটা মানে পরীক্ষাটা হয়, এবং যে কোনো একটা আপনি পার্ট বি যে রয়্যাল কলেজের আন্ডারে দিবেন তার আন্ডারে আপনার সার্টিফিকেটটা আসবে। পার্ট এটা আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা থেকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মেইনলি পার্ট বিটা আপনি যেখান থেকে দিবেন সেটার আন্ডারে আপনার সার্টিফিকেটটা আসবে। এবং প্রত্যেকটা মানে কলেজের আন্ডারে ডিগ্রিটারই ভ্যালু হচ্ছে সেম। আপনার সার্টিফিকেট এটার হচ্ছে অ্যাচিভমেন্ট, আপনার নামের শেষে যেটা আসবে সবকিছুর ভ্যালু সেম। আপনি এটা দিয়ে হচ্ছে ইংল্যান্ড এবং হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এন্ট্রির জন্য চেষ্টা করতে পারবেন। মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে হচ্ছে এই এমআরসিএস এর অনেক ভালো ভ্যালু আছে। এটা এমন না যে এটা আসলে এমআরসিএস করলে আপনি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে একদম ঢুকে যেতে পারবেন, ওটার এন্ট্রান্স এক্সাম আলাদা। বাট হচ্ছে এটা খুবই একটা রিকগনাইজড ডিগ্রি ইন মিডল ইস্টার্ন কান্ট্রিতে, এবং ইউকেতে তো আছেই, যদিও রিসেন্টলি ওরা হচ্ছে ওভারসিজ থেকে ডক্টর একটু কম নেওয়ার চেষ্টা করছে। বাট স্টিল এটা ওখানে একটা ভ্যালু রাখে। আপনার হাতে যদি এমার্জেন্সিটা থাকে তাহলে আপনি চেষ্টা করে থাকলে বা লেগে থাকে, যদি লেগে থাকে তাহলে আপনি ওখানেও কাজ করার সুযোগ পাবেন। আর এফআরসিএস বা বাইরের বিভিন্ন ধরনের ডিগ্রি করার জন্য আপনার তখন এটা প্রি রিকুইজিট হিসেবে এমার্জেন্সি আপনার থাকতেই হবে। এই এমআরসিএস আসলে দুইটা দিক পার্টে ভাগ করা হয়, এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ এর জন্য আপনারা আমাদের সাথে আছেন, এবং এই পার্টটা নিয়ে মূলত আমি আজকে আসলে কথা বলবো। পার্ট এটাকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করে, তারা একটা পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ টোটাল 180 মার্কস এর কোশ্চেন থাকে, তার মধ্যে মূলত আমাদের বেসিক সাবজেক্ট গুলো অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এই বেসিক সায়েন্স বা বেসিক পোর্শন গুলাই হচ্ছে পেপার 1-এ। আর পেপার 2-তে হচ্ছে আমাদের সার্জিক্যাল রিলেটেড টপিক গুলো, মানে আপনার ডিজিজ রিলেটেড ক্লিনিক্যাল পোর্শনটা আসলে আমার পেপার 2-তে। তো আমরা একটু খেয়াল করে আসলে পেপার 1-এর সিলেবাস ব্রেকডাউনটা যদি দেখি, আমাদের প্রথম হচ্ছে অ্যানাটমিতে টোটাল 180 মার্কস এর মধ্যে 75 মার্কস থাকে হচ্ছে অ্যানাটমির মধ্যে। তার মানে আপনি যখন একবার সিলেবাসটা শেষ করবেন, দ্বিতীয়বার পড়তে যাবেন বা ফাইনাল মোমেন্ট আপনি রিভাইজ করবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনটাতে আপনার মার্ক সবচেয়ে বেশি থাকতেছে, তার উপর ভিত্তি করে আপনাকে আসলে রিভিশনটা করতে হবে। তার মানে অ্যানাটমিতে পেপার 1-এর মধ্যে অ্যাবাউট 50% মার্কস আছে। তার মানে আপনাকে রিভিশন যদি করতে হয় বা লাস্ট মোমেন্টে বারবার জোর দিতে দিতে হয়, তাহলে কোন টপিকে জোর দিবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন
এখানে নাম্বার ব্রেকডাউন থেকে। অ্যানাটমির মধ্যে আমাদের বডির মোটামুটি সব সিস্টেমই তারা কভার করে। এখানে ওভারঅল একটা ব্রিফিং থাকে যে হচ্ছে অ্যাবডোমেনে 15টা কোশ্চেন বা থোরাক্সে 6টা কোশ্চেন। বাট আসলে সবসময় যে এটা ফলো করে ব্যাপারটা সেটা না, কোনো কোনো ডায়েটে দেখা গেছে যে হেড নেক থেকে বেশি কোশ্চেন থাকে, কোনো কোনো ডায়েটে দেখা গেছে যে অ্যাবডোমেন থেকে বেশি কোশ্চেন থাকে। মোটামুটি হচ্ছে লিমস, হেড নেক, অ্যাবডোমেন এগুলো থেকে ওভারঅল মোরাললেস হচ্ছে সিমিলার কোশ্চেন বা মানে সেম নাম্বার অফ কোশ্চেনই বেশি থাকে। তার মানে পেপার ওয়ানের ক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিতে গেলে সবচেয়ে বেশি জোর দিতে হবে কিন্তু অ্যানাটমিতে। সেকেন্ড পোর্শন আমাদের আসলে আমাদের সার্জিক্যাল ফিজিওলজি। দেখেন এখানে সুন্দর করে একটা কথা বলা হচ্ছে, অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি। মানে আপনার সার্জারি রিলেটেড যতটুকু ফিজিওলজি প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আসলে আমাদের এখান থেকে কোশ্চেন আসে। 45 মার্কস কোশ্চেন থাকে। আপনারা যারা বিশেষ করে হচ্ছে সিবিএস বা রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাদের জন্য এই ফিজিওলজি পোর্শনটা রিলেটিভলি ইজিয়ার, কারণ হচ্ছে আমাদের এফসিপিএস বা রেসিডেন্সিতে ফিজিওলজিতে অনেক ফাস্ট কোশ্চেন থাকে এবং অনেক ডিটেলস পড়তে হয়, মলিকুলার লেভেলে পড়তে হয়। এমআরসিএস এর ক্ষেত্রে সেটা না, এমআরসিএস শুধুমাত্র ডিজিজ রিলেটেড কিছু টপিক এবং সেগুলো সম্পর্কে বা সেগুলো থেকে কোশ্চেন বেশি আসে। যেমন ফার্স্টে শক, শক থেকে প্রতিবারই কোশ্চেন আসবে, আপনার শকের মেকানিজম গুলা। তো এই ব্যাপারে যদি আপনার খুব ভালো ধারণা থাকে খুব ইজিলি এই ফিজিওলজি পোর্শনে অ্যান্সার করা যায় এবং হচ্ছে 45-এর মধ্যে ইজিলি আমি বলবো যে 35-এর উপরে বেশি মার্কস পাওয়া যায়, 37, 38 পর্যন্ত মার্কস খুব ইজিলি অ্যাচিভ করা যায় ফিজিওলজি পোর্শনে। এরপরে আমাদের আসেন প্যাথোলজি পোর্শন। প্যাথোলজির ক্ষেত্রেও দেখেন সুন্দর মতো কথাটা লেখা আছে, অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমাদের সার্জারিতেই বিভিন্ন ধরনের ডিজিজ বা সিস্টেম গুলোতে ওই রিলেটেড প্যাথোলজি থেকেই আপনার কোশ্চেন গুলো আসবে। কিছু সামান্য কিছু হচ্ছে জেনারেল প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল থেকে আসে, যেমন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন বা আমাদের কি বলে ওটাকে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এখান থেকে। বাদ বাকি সবকিছু আসলে আমাদের সার্জারি রিলেটেড, অর্গান সিস্টেম রিলেটেড, মানে এই ডিজিজের জন্য এই কি হয়, আপনার হাঁসফাঁক ডিজিজে আপনি কোন ধরনের প্যাথোলজি পাবেন বায়োপসি করলে, এরকম আর কি। বা হচ্ছে কোন ধরনের থার্ড কার্সিনোমাতে মেটাসিস বেশি হয়, বা আপনি অরফানালি নিউক্লিয়ার কোনখানে পাবেন, এই ধরনের কিছু প্যাথোলজিক্যাল কোশ্চেন আপনি পাবেন। বাট ডিজিজ রিলেটেড যেগুলো আপনি মেইন আমাদের সার্জিক্যাল লাইফে আমরা সার্জন যারা তারা ফেস করি সেই রকম ডিজিজ রিলেটেডই আপনার কোশ্চেন থাকে 37। তার মানে দেখে যে অ্যানাটমি মধ্যে আবার 50% মার্কস চলে গেল, তারপরে মেজর পোর্শন থাকে ফিজিওলজিতে, তারপরে থাকে কিছু প্যাথোলজিতে। আদার্স এখানে কিছু টপিক আছে যেমন ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ইমেজিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আমাদের মূলত কিছু পরিমাণ মানে অ্যাসিড বেস ব্যালেন্স রিলেটেড কিছু কোশ্চেন থাকে। ইমেজিং এর মধ্যে ওরা সাধারণত একটা এক্স রে বা একটা ইনভেস্টিগেশন বা একটা ইসিজি দিয়ে দেয়, দিয়ে বলে হচ্ছে ডায়াগনোসিস করতে, ইজিয়ার, খুব একটা কঠিন কিছু থাকে না। আর মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি এর মধ্যেও হচ্ছে আমাদের সার্জিক্যালি ইম্পর্টেন্ট যে সকল মাইক্রোব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো রিলেটেড কোশ্চেনই আসে, এবং তাও আবার হচ্ছে তাদের মলিকুলার লেভেলে না, মানে তাদের স্ট্রাকচারাল ওরিয়েন্টেশন রিলেটেড খুব একটা বেশি লাগে না, খুব মিনিমালি প্রয়োজন হয়। কিন্তু আমাদের ডিজিজ প্যাটার্ন সম্পর্কে, তারা কিভাবে ডিজিজ করছে সেটা সম্পর্কে বা কোন কোন ডিজিজ করে থাকে সেটার ক্লিনিক্যাল সিনারিও নিয়ে কোশ্চেন গুলো বেশি থাকে। আর হচ্ছে ফার্মাকোলজি, ফার্মাকোলজিতেও আমরা জানি যে আমাদের এফসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন, বা আমাদের এমআরসিএস এর কথা সম্পর্কে আজকে যদি বলি, সবকিছুর ক্ষেত্রে আসলে সার্জারিতে যতটুকু প্রয়োজন হয়, মানে আমাদের অ্যান্টিবায়োটিক, অ্যানেস্থেসিয়া, তারপরে হচ্ছে পেইন কিলার, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার কিছু মেডিসিন আছে, এগুলোই মূলত আমাদের প্রয়োজন হয়। এবার আসি একটু পেপার টু সম্পর্কে আপনাদের সাথে কথা বলার জন্য। পেপার টু তে থাকে হচ্ছে 120 মার্কস। ও পেপার ওয়ানের যে 180 মার্কস আছে সেটা অ্যান্সার করার জন্য আপনার হাতে সময় পাবেন 3 আওয়ার্স, এবং পেপার টু অ্যান্সার করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে 2 আওয়ার্স। টোটাল হচ্ছে আমাদের মার্কস পাবেন মানে সময় পাবেন হচ্ছে 5 ঘন্টা। পেপার টু এর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন দেখেন 45 মার্কস আমাদের হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড। আমাদের বিভিন্ন বডির যতগুলো সিস্টেম আছে সবগুলো থেকে ক্লিনিক্যাল কন্ডিশন বা ক্লিনিক্যাল বিভিন্ন ডিজিজ নিয়ে কোশ্চেন গুলো আসে, এবং এই জায়গাটাতে আসলে আমাদের একটু পড়তে হয়, একটু ডিটেলস পড়তে হয়, ডিটেলস পড়তে হয়, এবং এখানে আসলে পড়া বেশি রিলেটিভলি, তার তুলনায় কোশ্চেন আসে কম। পেপার টু এর এটা একটা অসুবিধা, আসলে যেহেতু ডিজিজ রিলেটেড তো এখানে আসলে পড়াশোনাটা একটু বেশি, কিন্তু এখানে মানে আপনাকে যতটুকু আপনি পড়বেন তার তুলনায় আপনার আসলে কোশ্চেন রিলেটিভলি কম আসবে। সেখানে আমাদের বডির সবগুলো সিস্টেম সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, ইউরোলজি থেকে, অর্থোপেডিক কন্ডিশন থেকে, নিউরোলজি বা নিউরোসার্জারি থেকে, সবকিছু থেকে আপনাকে একটা ভালো দখল রাখতে হবে, তাহলে আসলে এখানে এই 45 মার্কসটা অ্যাচিভ করা যায়। মূলত এখানে আসলে মার্কস অ্যাচিভ করাটা একটু কষ্টের, বাট হচ্ছে করতে হয় আর কি, মানে এখানে অনেক বেশি পরিশ্রম দিতে হয়।
এরপরে দেখেন আমাদের সুন্দর দুটো টপিক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং হচ্ছে ট্রমা। পেরিঅপারেটিভ ম্যানেজমেন্টে 35 কোশ্চেন এবং ট্রমাতে আছে 30 কোশ্চেন। দুটা মিলে হচ্ছে 65, মানে আমার 50%-এরও বেশি কোশ্চেন কিন্তু মাত্র দুইটা টপিক থেকে। পেরিঅপারেটিভ কেয়ার মানে আপনি পেশেন্টকে এইভাবে প্রিপেয়ার করবেন, প্লাস কিভাবে সার্জারি করলেন, অ্যানেস্থেশিয়া রিলেটেড কিছু কোশ্চেন, এখানে ফার্মাকোলজির কিছু কোশ্চেন ওভারল্যাপ হবে, এবং পোস্ট অপারেটিভ পিরিয়ডের পেশেন্টের কিছু কেয়ার, এই রিলেটেড কিছু কোশ্চেন থেকে আপনার চলে আসবে। ফ্লুইড ম্যানেজমেন্ট থেকে 35 মার্কস এবং ট্রমা থেকে আসবে 30 মার্কস। তার মানে আপনি বুঝতে পারছেন যখন আপনি রিভাইজ করতে যাবেন পরীক্ষার আগে, তখন আপনাকে সবার আগে কোন টপিকটা রিভাইজ করতে হবে। সবার আগে আপনাকে যদি পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট এবং ট্রমা ম্যানেজ আপনি রিভাইজ করে ফেলেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার লিটারালি পেপার 2 এর 50%-এর মতো পার্টসের প্রিপারেশন নেওয়া শেষ। এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের একটু বেশি করে জোর দিতে হয়। তারপরে হচ্ছে আমাদের সার্জিক্যাল পিডিয়াট্রিক সার্জারি থেকে কিছু 7 কোশ্চেন থাকে, কিছু মেডিকেল এসপেক্ট থেকে কোশ্চেন থাকে। এই এখন আপনি পড়বেন কোথা থেকে, কিভাবে পড়বেন? আমাদের শীট গুলো আছে। প্রথম কথা আপনি শুরু করবেন, যেহেতু আপনাদের হাতে শীট আছে, আমাদের যে এসএসসি শীট গুলো আপনারা প্রথমে পড়ে ফেলবেন। শীট গুলো পড়ে ফেলার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইএমআর সিরিজ এর কোশ্চেন গুলো একবার সলভ করবেন। শীটগুলো পড়ার পরে ইএমআরসিএস এর কোশ্চেন থেকে কিন্তু আপনার হুবহু পরীক্ষায় আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। ওখান থেকে হুবহু পরীক্ষায় আসবে না। আপনার একবারের বেশি ওটা, বা একবার বা দুইবার আপনি হাতে সময় যেহেতু পাবেন, আপনারা যেহেতু লং ব্যাচের স্টুডেন্ট, একবার বা দুইবার আপনারা সলভ করতে পারেন, দুইবারের বেশি সলভ করার প্রয়োজন নেই। কিন্তু আমি বলছি যে ইএমআরসিএস থেকে আসবে না, তারপরে সলভ করার কথা কেন বলছি? কারণ বলছি যে ইএমআরসিএস এর কোশ্চেন গুলো আপনি সলভ যদি করেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে ওরা কোশ্চেন কিভাবে সেট করে, ওরা কিভাবে ওখান থেকে অ্যান্সারটা বের করে, বা ওরা আসলে কিভাবে, মানে কোন কোন ক্লু দিয়ে কিভাবে অ্যান্সার গুলো চায়। তো আপনার একটা খুব ভালো ধারণা হবে যদি আপনি ইএমআরসিএস এর কোশ্চেন গুলো সলভ করেন। এই জন্য আমি বলবো একবার অবশ্যই সলভ করবেন, বা সাথে যদি সময় পান আপনারা দুইবার সলভ করবেন, তার বেশি ইএমআরসিএস সলভ করার প্রয়োজন নেই। এনসিসি শিটটা পড়ে ফেলবেন, আপনাদের যেহেতু সপ্তাহে একটা করে ক্লাস হবে, আপনারা ক্লাস শেষে থিওরি পোর্শনটা পড়ে এমআরসিএস এর টপিকটা ওখান থেকে সলভ করে ফেলবেন, বই কোশ্চেন গুলো একটু দেখে ফেলবেন, ব্যাস। রিকল হচ্ছে আসলে মূলত আমাদের প্রিপারেশনের সবচাইতে মানে ইম্পর্টেন্ট পোর্শন, বা হচ্ছে ট্রাম্প কার্ড যেটাকে বলে, ই রিকলস গুলো। তো আপনাকে আপনার প্রিপারেশনের একটা ম্যাক্সিমাম টাইম দিতে হবে রিকলসে, এবং রিকলস আপনাকে পড়তে হবে শুধু মুখস্থ না, বুঝে। প্রতিটা স্টেপ, প্রতিটা স্টেম আপনার কোনটা কেন হচ্ছে, কোনটা কেন হচ্ছে না, ওয়াই ইট ইজ ট্রু, ওয়াই ইট ইজ ফলস, সেটা আপনাকে বুঝে রিকল গুলো সলভ করতে হবে। আমাদের খুব এক্সটেন্সিভ হচ্ছে রিকল সলভ ক্লাসেস হয়। একটা রিকল সলভের জন্য আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় আমাদের ক্লাস হয় রিকলস এর জন্য, কারণ প্রতিটা রিকলস ওখানে আসলে আমাদের এক্সপ্লেন করে করে মেন্টররা পড়ায়। তো রিকলস গুলো আসলে সবচাইতে ইম্পর্টেন্ট পোর্শন। তো রিকলস এর জন্য এই 8 মাসের জার্নির মধ্যে বা 7 মাসের জার্নির মধ্যে আমি বলবো আপনারা চেষ্টা করবেন রিকলস এর জন্য অ্যাটলিস্ট হচ্ছে 3 মান্থসের মতো সময় হাতে রাখতে। কারণ ওই সময়টাতে যাতে আপনার রিকলসটা পড়ে রিকলসটা বারবার রিভাইজ করতে পারেন বুঝে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফজিয়া শিট। ফজিয়া শিট হচ্ছে আসলে 2016 সালে কায়রো থেকে কোশ্চেন ফাঁস হয়ে গেছিল অনলাইনে। তো সেই কোশ্চেনটারই কালেকশন হচ্ছে ফজিয়া শিট, এবং এখান থেকে দেখা গেছে প্রতি বছরই ওরা 4টা 5টা টপিক বা 4টা 5টা কোশ্চেন হুবহু তুলে দেয়, এবং এখানে টপিক থেকে প্রচুর কমন আসে। টপিক থেকে নট হুবহু কোশ্চেন, কিন্তু টপিক থেকে অনেক বেশি কোশ্চেন প্রতি বছরই আসে, যার কারণে এখান থেকে ফজিয়া শিটটা আপনাদের খুবই ভালো মতো পড়তে হবে, বারবার করে পড়ে ফজিয়া শিটও রিকলের মতো আপনাদের পড়ে ফেলতে হবে। আর বেসিক বুকস এর মধ্যে আমাদের বেইলিয়ান লাভটা আপনারা পাশে রাখবেন। অবশ্যই বেইলিয়ান লাভ, বিশেষ করে ক্লিনিক্যাল পোর্শনের জন্য বেইলিয়ান লাভটা খুবই প্রয়োজনীয়, এবং এখানে খুব সুন্দরভাবে মানে অনেকগুলো টপিক, বিশেষ করে এন্ডোক্রাইন, ব্রেস্ট, তারপর কোলোরেক্টাল সার্জারি, এগুলো খুব সুন্দরভাবে আছে। ওগুলো একটু আপনারা এই ইমার্সিস এর থিওরি পোর্শন জেনেসিস এর শীটের পাশাপাশি বেসিক বই হিসেবে আপনারা বেইলিয়ান লাভ রাখতে পারেন, বা পেপার ওয়ানের জন্য হচ্ছে রাফটেরি আপনারা রাখতে পারেন হাতের কাছে। তারপরে হচ্ছে নাইস গাইডলাইন। আমাদের বিভিন্ন ক্লাসের মধ্যে এমনিতেই আপনাদেরকে পড়ানো হবে, এবং নাইস গাইডলাইন কিছু কিছু ক্ষেত্রে আমাদের একদম হুবহু ফলো করতে হয়। কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন সলভ করার জন্য সেটা আমাদের লাগবে। এবং সবার শেষে হচ্ছে আমাদের পাস টেস্ট। পাস টেস্টের ব্যাপারটা কি? পাস টেস্টও আসলে ইএমআরসিএস এর মতনই একটা কোশ্চেন ব্যাংক, এখানেও হচ্ছে নিয়ার অ্যাবাউট 3500 মতো কোশ্চেন আছে, এবং
এখান থেকে যে আপনাকে হুবহু প্রতিটা কোশ্চেন মুখস্থ করতে হবে ব্যাপারটা তা না, বা একদম সলভ করাটা ম্যান্ডেটরি সেটা না। বাট আপনি যদি সলভ করেন আপনার দক্ষতা বাড়বে, দ্য মোর দ্য মেরিয়ার, এরকম একটা ব্যাপার আছে না, তাই। তো পাঁচ স্টেজ থেকে বিশেষ করে আপনারা যদি প্রি অপারেটিভ কেয়ার বা পেরি অপারেটিভ কেয়ার পোর্শনটা বা ট্রমা পোর্শনটা একটু চাইলে দেখতে পারেন। ম্যান্ডেটরি না যে আপনাকে এটা সলভ করতে হবে, এটা ছাড়া আপনি পাস করবেন না, ব্যাপারটা আসলে সেটা না। এভাবেই আপনারা প্রতিদিন বা এখন থেকে আপনাদের যে জার্নিটা শুরু করছেন, আপনারা পড়াশোনা শুরু করলে ইনশাল্লাহ সেপ্টেম্বর 2026-এ আপনারা খুব সুন্দরভাবে একটা ভালো প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবেন এবং খুব ভালো স্কোর করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে আমাদের এমআরসিএস প্রিপারেশন নেওয়ার জন্য, খুব ভালো এবং ফ্রুটফুল একটি সেশন নেওয়ার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এমআরসিএস এর অন্য একজন জনপ্রিয় মেন্টর, আমাদের ডাক্তার আবুল বাশার ভাইয়া। উনি এমবিবিএস, বিসিএস হেলথ, এফসিবিএস পার্ট 1, এমআরসিএস পার্ট এ ইউকে এবং বর্তমানে বিএমইউ তে ফেজ এ কোলোরেক্টাল সার্জারিতে কোর্সে আছেন। ডক্টর আবুল বাশার ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে ফাহিম ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি। জি, জি ধন্যবাদ। যারা আজকে সেশনে যুক্ত আছেন বা পরে শুনবেন, জেনেসিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের যে কথাটা আজকে প্রোগ্রামের উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে সবাইকে ওয়াকিবহাল করা যে আমরা যে পড়ছি, পড়াটা কিভাবে শুরু করলে আমাদের পড়াটা হচ্ছে ফ্রুটফুল হবে। বিশেষ করে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে রাকাবত ডিটেলস বললেন সিলেবাসের কথা, আমাদের প্রত্যেকটা ক্লাস করা, ক্লাসের পরে হচ্ছে আমরা ইএমআরসিএস করব, এবং ইএমআরসিএস এ আমাদের শীটের সাথে মোটামুটি দেওয়া আছে, শীটের টপিকস গুলো করব। পড়ার পরে আমরা শীটের পিছনে যে রিকল গুলো আছে, ইএমআরসিএস মিক্সড কিছু রিকল আছে, সেগুলো করব। প্রথম দিকে একটু কষ্ট হবে, যেমন অ্যানাটমি যারা আমরা যখন পড়বো, সব অ্যানাটমি তো আলটিমেটলি আলাদা করে খুঁজে খুঁজে বের করাটা কঠিন। আর সেক্ষেত্রে অ্যানাটমিও অনেক ক্ষেত্রে আলাদা করা থাকে, সেটা আমরা সেভাবে পড়তে পারি। যেমন থোরাক্স যখন পড়লাম তখন থোরাক্সের প্রশ্নগুলো সলভ করে নিলাম, যখন অ্যাবডোমেন পড়লাম তখন অ্যাবডোমেনের প্রশ্নগুলো সলভ করে নিলাম। কিন্তু যখন আমরা সিস্টেমিক গুলো পড়বো তখন আমাদের ইএমআরসিএস এর প্রশ্নগুলো সলভ করতে খুব বেশি কঠিন হবে না। আমার কথা হচ্ছে একটাই, যে ইএমআরসিএস কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি মানে গুরুত্বপূর্ণ না। মানে পরীক্ষা এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু এটা না পড়লে আপনার এমআরসিএস পার্টের পরীক্ষা দেওয়া উচিত না। মানে এটা আপনার সিলেবাস সম্পর্কে ধারণা দিবে, আপনার প্রশ্ন সম্পর্কে ধারণা দিবে, আপনাদের একেবারে ওভারঅল একটা মানে কনসেপ্ট ক্লিয়ার করবে। এটা পড়ার পরে তারপরে আপনি রিকল করতে পারেন। এই জন্য পড়াটা কিভাবে পড়বেন সিলেবাস জানা হয়ে গেছে। আমরা এখন যে কথাটা মাথার মধ্যে রাখবো, সবার প্রথমে আমরা ক্লাস করব, ক্লাস করে আমরা হচ্ছে শীটের যে অংশগুলো টপিক গুলো আছে সেগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। তারপর ইএমআরসিএস এর প্রশ্ন পড়ে তারপর রিকল যতটুকু পারবো পড়বো। কিন্তু আমাদের সব ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আলাদা করে রিকল ক্লাস হবে, তখন কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হবে। সো এটা নিয়ে এত বেশি টেনশনের কিছু নেই, আপনাদেরকে লেগে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এমআরসিএস কারা দেয়, যারা এক্সিপিএস ট্রেনিং এ আছে বা রেসিডেন্সিতে আছে, বা অলরেডি কোনো জবে আছে। তখন কি হয়, তারা শুরু করে, কিছুদিন পরে আবার ডিটাচড হয়ে যায়, ভাবে পরে ক্লাস করব, কিছু ক্লাস জমে যায়, এরকম করে করে অনেক কিছু জমে যায়। সো এখন যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই এমআরসিএস দিতে অনেক বেশি উদ্বুদ্ধ করছে, এবং এটা আপনার যোগ্যতাকে আপনার বাংলাদেশের যে কোনো পরীক্ষায় পাশ করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে যদি আপনি এমআরসিএস এ কোয়ালিফাইড হন। সো আপনি যেহেতু এটা সিদ্ধান্ত নিয়েছেন এমআরসিএস দিবেন, সো আপনি একদম ডিটারমাইন্ড হয়ে আপনি নিয়মিত ক্লাসগুলো করবেন, এটা একটা রিকোয়েস্ট থাকবে। এবং মাঝপথে যাতে ডিটাচ না হয়ে যান, এই জন্য আমরাও বারবার আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আপনারাও সেটাতে রেসপন্স করে যাতে শেষ পর্যন্ত আপনি প্রিপারেশনটা কমপ্লিট করেন। প্রিপারেশন কমপ্লিট করলে এমআরসিএস দেওয়া কিন্তু অনেক ইজি। কারণ হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনি সব সব সিলেবাস বুঝে বুঝে পড়ার পরেও আপনার প্রশ্ন কিন্তু একটু অন্যরকম আসতে পারে, আপনি খারাপ করে ফেলতে পারেন। কিন্তু এমআরসিএস এর টপিকস গুলো যদি আপনি বুঝে বুঝে পড়েন, আপনার সাথে কিন্তু মানে বিট্রে হওয়ার চান্সটা কম। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়,
আপনার কিন্তু একবার পড়া হয়ে গেলে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, মুখস্থ করা বা জোর করে পড়ে নেওয়ার কিছু নেই আসলে। এটাই হচ্ছে আমার এডিশনাল কথা ছিল। তো আপনাদের সামনে অনেক সময় যাচ্ছে, আপনারা যাতে ডিটেলস পড়তে পারেন, ধৈর্য নিয়ে পড়তে পারেন, এবং হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারেন, এটার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আপনারা শুধু সময়টুকু দেন, যে কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সম্পূর্ণভাবে সেটা সমাধান করার চেষ্টা করব। এবং আপনারা যাতে একবারেই, এত টাকার একটা পরীক্ষা, কোনোভাবেই রিস্ক নেওয়া উচিত হবে না, একবারেই যাতে পাশ করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের সকলের, বিশেষ করে আমাদের মেন্টর প্যানেলের একটা বড় মানে ইচ্ছা এবং দাবি আর কি। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে আমাদের রিকয়েল গুলো আলোচনা হয়। বিশেষ করে জানুয়ারি ডাইটের এখন যে ডক্টররা পরীক্ষা দিবে, তারা কন্টিনিউয়াস বিভিন্ন কনফিউশন প্রশ্ন নিয়ে কথা বলে, আমরা সেগুলোর অ্যান্সার করি এবং সেটা সমাধান করার চেষ্টা করি। সো আপনারা অ্যাক্টিভ থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে। এটাই, ধন্যবাদ সবাইকে আজকে সেশনটা যুক্ত থাকার জন্য, বা পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ফাহিম ভাই। থ্যাংক ইউ ডাক্তার আবুল বাশার ভাইয়া, অনেক ফ্রুটফুল বক্তব্য প্রদান করার জন্য। আমি কিছু কথা বলতে চাই শেষ দিকে এসে। সেটা হচ্ছে যে আমাদের সেপ্টেম্বরে যারা পরীক্ষা দিবেন ইনশাল্লাহ, তাদের এমআরসিএস পার্ট এর লাস্ট ডেডলাইন তাদের এমআরসিএস ওয়েবসাইট অনুযায়ী হচ্ছে আহ, সেটা হচ্ছে আপনার 1 জুলাই 2026। 1 জুলাই 2026-এর আগেই আপনাদের পেমেন্টটা করে ফেলতে হবে আরসিএস ওয়েবসাইটে, এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সো আমার পরামর্শ থাকবে, আপনারা জুলাই পর্যন্ত অপেক্ষা না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আগে আগেই পেমেন্টটা করে দিবেন। তাহলে অন্তত আপনারা আপনাদের প্রিপারেশনটাও আগে থেকেই শুরু হয়ে যাবে। এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল। এবং সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি আমাদের জেনেসিসের পূর্বের ফ্যামিলির সদস্য হয়ে থাকেন, আপনারা এফসিপিএস বা এমএস কোর্সে আমাদের জেনেসিসে আগে ছিলেন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ অফার থাকবে। এবং যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেনেসিস আউটলায়ার ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপে। এবং আপনাদের যদি বর্তমানে আজকের যে সেশনটি সেটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এখন করতে পারেন। তো আশা করছি আপনাদের আজকের এই সেশন থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।